সম্মানিত চেয়ারম্যান এবং কার্যনির্বাহী পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত রাওয়ার শ্রদ্ধেয় সদস্যবৃন্দ, সম্মানিত মহিলাবৃন্দ, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। বিজয় দিবস 2024 উপলক্ষে রাওয়া কর্তৃক আয়োজিত আজকের এই সংক্ষিপ্ত অনুষ্ঠানের শুরুতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের অনুষ্ঠানে মূলত আজকে রয়েছে জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উত্তোলন, বিশেষ দোয়া এবং তারপরে আমরা সকলে একত্রিত হয়ে হেলমেটে হলে সকালের প্রাতরাশের পর তিনজন মহান মুক্তিযোদ্ধা বীর সেনানীর স্মৃতিচারণা আমরা শুরু। এখন আমি শুরুতে জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উত্তোলন করার জন্য চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান আর্মি, নেভি, এয়ারফোর্স এবং সেক্রেটারি জেনারেলকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আমার
বক্তব্য বিবেচনা করার জন্য লাহোর মসজিদের পেশ ইমাম মাওলানা ইমামুদ্দিনকে অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولوالدينا وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. يا رب العالمين. বাংলাদেশের ৫১তম মহান বিজয় দিবস উপলক্ষে রাওয়ার উদ্যোগে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, আপনি সেই আয়োজনকে কবুল করুন। আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলের প্রতি আপনার বিশেষ রহমত ও বরকত নাজিল করুন। ইয়া মালিক, যারা বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশকে বিজয়ী করেছেন তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন, শহীদি মর্যাদা দান করুন, তাদের কবরে চির শান্তির ফয়সালা করুন, তাদেরকে ক্ষমা করে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। ইয়া রাব্বাল আলামিন, যারা দেশের জন্য যুদ্ধ করে দেশে আছেন আপনি তাদেরকে এবং তাদের পরিবার বর্গকে হায়াতে তৈয়বা দান করুন, সুস্বাস্থ্য দান করুন, বিপদ আপদ থেকে রক্ষা করুন। ইয়া রাব্বাল আলামিন, রাওয়ার সকল সদস্যগণ দেশে আছেন তাদেরকে এবং তাদের পরিবার বর্গকে নেক হায়াত দান করুন, সকল বালা মুসিবত থেকে রক্ষা করুন। ইয়া মালিক, দেশ ও দেশবাসীর উপর শান্তি বিস্তার করুন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. স্যার, এবারে একেবারে একটা অনির্ধারিত অনুষ্ঠান। আমাদের রাওয়ার একজন সম্মানিত সদস্য এবং মিডিয়া ব্যক্তিত্ব ক্যাপ্টেন হাসান মাসুদ স্যারের ৫২তম জন্মবার্ষিকী, তো ৬২তম জন্মবার্ষিকী, যদিও উনি প্রায়শই ১৮ বছরেরও কম ওনাকে দেখে মনে হয়। তো এখন আমি চেয়ারম্যান মহোদয়কে অনুরোধ করবো রাবার সকল সদস্যের পক্ষ থেকে তাকে আমাদের রাবারকে জন্মদিনের কার্ড এবং একটি ফ্লাওয়ার বুকে দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য। ধন্যবাদ। শুভ জন্মদিন। চেয়ারম্যান সঙ্গীত বরফ দিন স্যার। স্যার, আমি এবারে সকলকে আমাদের সকালের নাস্তায় অংশ নেওয়ার জন্য হেলমেট হল লেভেল 2-তে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সেখানে সকালের নাস্তার পর আমাদের স্মৃতিচারণ অনুষ্ঠান। হেলমেট লেভেল 2।
বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানমালার এই পর্বে। মহান বিজয় দিবস উপলক্ষে রাওয়া কর্তৃক আয়োজিত আমাদের এই পর্বে রয়েছে মহান মুক্তিযুদ্ধের তিনজন বীর সেনানী, তিন বীর সেনানীর স্মৃতিচারণা। আমি এই স্মৃতিচারণা পর্বের শুরুতেই মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী রাওয়া 1741 BA 693 বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল জামিল উদ্দিন আহসান বীর প্রতীককে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সুধীবৃন্দ, হিরোইক ফ্রিডম ফাইটার মেজর জেনারেল জামিল উদ্দিন আহসান বীর প্রতীক। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। 54তম বিজয় দিবস উপলক্ষে আয়োজিত রাওয়ার এই অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন সবাইকে বিজয় দিনের শুভেচ্ছা জানাচ্ছি। ডিসেম্বর আসলেই একটা আপ্লুত হয়ে যায়। আমার মতন মুক্তিযোদ্ধা বলে নয়, বাঙালি যারা আছে, যারা মুক্তিযুদ্ধকে মাথায় ধরে রাখে, হৃদয়ে ধারণ করেন, তাদের কাছে নিশ্চয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। বাংলাদেশের বাঙালির ইতিহাসের একটা গৌরবোজ্জ্বল অধ্যায়। বিশ্বে খুব কম দেশ আছে যাদের হাজার বছরের ইতিহাসে এরকম একটা রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধিকার অর্জন করেছে। বাংলাদেশ এই দিকে গৌরবান্বিত এবং বহু স্বাধীনতা, অনেক দেশ স্বাধীন হয়েছে কফি টেবিলে নেগোসিয়েশনের উপরে, কিন্তু আমাদেরকে অনেক রক্তক্ষয় করতে হয়েছে, অনেক ত্যাগ তিতিক্ষা করে স্বাধীনতা অর্জন করেছে। এখানে আপামর জনগণের এখানে সম্পৃক্ততা ছিল এবং এটা একটা গৌরবোজ্জ্বল অধ্যায়। এটাকে সবাই মাথায় তুলে রাখা উচিত। এটার সাথে কারো তুলনা হয় না। এই মুক্তিযুদ্ধকে খাটো করার কোনো স্কোপ নাই। তো এটা যদিও যেহেতু বিজয় দিবসের অনুষ্ঠান, এই সময়কার কিছু স্মৃতিচারণ করা যেতে পারে। আমরা সবাই তো অবগত আছি কিভাবে যুদ্ধ শুরু হয়েছিল, স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছিল, সেগুলি সবই জানি। তো বিজয় দিবসের দিনটায় আমার যেটা স্মৃতিচারণ, আমি তো ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, মুক্তিযুদ্ধে যোগ দিলাম। আপনারা জানেন, মেলাঘরের কথা সবাই শুনেছেন, 2 নম্বর সেক্টরে মেজর খালেদ মোশাররফ, ক্যাপ্টেন হায়দার, ওনাদের অধীনে ওখানে আমরা ট্রেনিং করেছি এবং বিশেষ করে ঢাকা এবং অন্যান্য অঞ্চলের স্টুডেন্ট যারা আছে তাদের ওখানে সমাবেশটা বেশি ছিল। যেগুলা যুদ্ধ হয়েছে তারা ঢাকায় অপারেশন করেছে, কেননা 2 নম্বর সেক্টরের অপারেশনাল এরিয়া ছিল ফেনী নদী পর্যন্ত বাম দিকে, মানে দক্ষিণে, আর উপরে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার নিচে পর্যন্ত, আর ঢাকা শহর। যে কারণে এই সেক্টরটার গুরুত্ব অত্যন্ত বেশি ছিল এবং আমি বলবো যে মেজর খালেদ মোশাররফ বা ক্যাপ্টেন হায়দার এরা অত্যন্ত বিচক্ষণতার সাথে, অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে তাদের দায়িত্ব পালন করেছে। আপনারা যদি ওই টিভির সেই ক্লিপটা, ভিডিও ক্লিপটা দেখে থাকেন অনেকে, মেজর খালেদস ওয়ার, ইউ উইল বি ইমপ্রেসড। মানে অ্যাজ এ কমান্ডার কত বয়স ছিল? 33 বছর বয়স। মেজর জিয়া, মেজর শফিউল্লাহর বয়স ছিল 35 বছর, 36 বছর। কী লিডারশিপটা ওনারা দিয়েছেন। একইভাবে রাজনৈতিক নেতৃত্বও এরকম ছিল। বঙ্গবন্ধুরই বয়স ছিল তখন 50 বছর। তো তার সেকেন্ড লাইন যারা নেতা ছিলেন, তাজউদ্দিন আহমেদ বা অন্যরা, ওই 45-46 বা এরকম কাছাকাছি। তো এরকম, এটা আমি বলবো যে এটা তরুণ নেতৃত্ব এবং এই ক্রিটিক্যাল পিরিয়ডে তারা যোগ্যতার সাথে নেতৃত্ব দান করেছেন। তা নাহলে 9 মাসে একটা যুদ্ধ পরিচালনা করা সম্ভব ছিল না। অবশ্যই প্রতিবেশী ভারতের এখানে অবদান আছে। তারা সাহায্য সহযোগিতা, লজিস্টিক, ম্যাটেরিয়াল এগুলি না হলে হয়তো অর্গানাইজড হতে ডিফিকাল্ট হতো। আজ আমরা মানে বলতে পারি যে 9 মাসে স্বাধীন হয়েছে, কিন্তু আমরা তো তখন জানতাম না যে 9 মাসে স্বাধীন হব।
এবং আমাদের সামনে ভিয়েতনাম কিন্তু একটা বড় উদাহরণ ছিল, এবং তাদের ওই উদাহরণ সামনে রেখে কিন্তু আমরা আমাদের যে উদ্বুদ্ধ হতাম বা যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছি। আমি যুদ্ধ করেছি ওই 2 নম্বর সেক্টরে থাকা অবস্থায়, যখন আপনারা জানেন যে সেক্টর গঠিত হলো জুলাই মাসে। সেক্টর কমান্ডারদের কনফারেন্স, প্রথম একটা কনফারেন্স হয় কলকাতায়, সেখানে 11টা সেক্টর হলো এবং সেই সেক্টরে যুদ্ধ পরিচালনা করে। এবং তারা বাংলাদেশে কিন্তু একটা সুস্পষ্ট রণনীতি ছিল, রণকৌশল ছিল। এই যে শুধু গেরিলা ওয়ারফেয়ার ছিল না, এটা আপনারা জানেন যে 2টা বাহিনী ছিল, একটা হচ্ছে নিয়মিত বাহিনী, একটা গণবাহিনী। নিয়মিত বাহিনী হচ্ছে যারা এই যে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং রেগুলার ট্রুপস, এবং তারাই কিন্তু গঠন করে 3টা ফোর্স। 3টা ফোর্স মানে 3টা ব্রিগেড, জেড ফোর্স, কে ফোর্স, এস ফোর্স। আর বাকি সবাই ছিল গণবাহিনী, গেরিলা ফোর্স যেটা। এবং গেরিলা ফোর্স যুদ্ধ করেছে, বর্ডার এলাকায় ছিল, ভিতরে ছিল, সারা বাংলাদেশে তারা গেরিলা অপারেশন করে এই যে পাকিস্তানি যে 4টা ডিভিশন ছিল এদেরকে ডিপ্লিট করে দিয়েছে। এবং বিভিন্ন জায়গায় তাদের মানে দে ওয়ার নো ওয়ার স্ট্রং এনাফ। এটা ছিল একটা পলিসি যে তাদেরকে ছোট ছোট গ্রুপে যাতে ভাগ করা হয়, এই জন্য গেরিলারা অপারেশন করে গেছে। আর নিয়মিত বাহিনী যেটা বর্ডারে ব্রিগেড হিসাবে ছিল, তারা সুযোগ মতো কনভেনশনাল ওয়ারগুলি করেছে। আরও যদি যুদ্ধ প্রলম্বিত হতো আরও হয়তো আমাদের ফোর্স আরও বাড়তো। তো যাই হোক, যখন এটা প্রলম্বিত হচ্ছিল তখন সরকার সিদ্ধান্ত নিয়েছে যে মিলিটারি কমান্ডার দরকার। নেতৃত্ব ছিল গ্রাউন্ড লেভেলে, ধরেন ছাত্রদের থেকে, তরুণদের থেকে, কিন্তু মিলিটারি যেহেতু পুরা যুদ্ধটা মিলিটারি রূপ নিচ্ছিল, মিলিটারি লিডার প্রয়োজন হবে, তখন তারা বিভিন্ন সেক্টর থেকে ওই যে আমাদেরকে আর কি গেরিলাদের মধ্যে থেকে রিক্রুট করলো ফর অফিসার্স ট্রেনিং। তো প্রথম ব্যাচে আমরা গেলাম 60 জন, আর দ্বিতীয় ব্যাচে 70 জন সিলেক্ট হয়েছিল। তো আমরা ট্রেনিং করেছি শিলিগুড়ি থেকে 50 মাইল উত্তরে, দেরাদুন বা কোনো মিলিটারি ট্রেনিং একাডেমি না, এটা অ্যাডহক ট্রেনিং একাডেমি করা হয়েছিল। শিলিগুড়ি থেকে 50 মাইল উত্তর পূর্বে ডুয়ার্স রিজার্ভ ফরেস্ট যে আছে ওরকম এলাকা, ভুটান থেকে 2-3 মাইল ভিতরে। তো এটা 3.5 মাসের ট্রেনিং ছিল এবং এটা পাসিং আউট হয়েছিল। সেখানে জেনারেল ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ছিলেন নজরুল ইসলাম, তাজউদ্দিন সাহেব প্রধানমন্ত্রী, জেনারেল ওসমান, ওনারা আসছিলেন। ইট ওয়াজ নট এ পাসিং আউট উইথ ফ্যানফেয়ার, পম্প অ্যান্ড শো। এটা সিম্পল পাসিং আউট হয়েছে। এবং তখন 9 অক্টোবরের থেকে সবার পোস্টিং হয়ে গেল। কারো কারো পোস্টিং হলো এই ইস্ট বেঙ্গল রেজিমেন্টে, আর অনেকের পোস্টিং হলো সেক্টর, সাব সেক্টরে, যারা গণবাহিনীকে কমান্ড করবে। আমি 2 নম্বর সেক্টর থেকে গেলেও আমার পোস্টিং হলো 11 বেঙ্গল। তখন ওটা রেইজ হচ্ছে 3 নম্বর সেক্টরে। জেনারেল নাসিম, মেজর নাসিম তখন ওটার কমান্ডিং অফিসার, তখন রেইজ করছে। তো যেহেতু ওটা রেইজ হচ্ছিল, আমরা যাওয়ার পর উনি বললেন যে তোমরা এখানে থেকে কী করবে, যাও ফ্রন্টে। দেন উই ওয়েন্ট টু সিলেট সেক্টরে, খোয়াই, চুনারুঘাট, ওই এলাকায়, হবিগঞ্জে ওই টি গার্ডেন এলাকায় আমি মাসখানেক ওখানে অপারেশন করতে হয়। এর মধ্যে আবার পোস্টিং অর্ডার আসলো যে 4 বেঙ্গলে আমার পোস্টিং হলো আবার 2 সেক্টরে। আই ওয়াজ ভেরি হ্যাপি, পুরানো জায়গায় যাচ্ছি। এবং আমরা 2 ভাই, আমার একটা খালাতো ভাই, আমরা একসাথেই গেছি, একসাথেই কমিশন পেয়েছি। এবং সে 4 বেঙ্গলে পোস্টিং ছিল, আমি গিয়ে আবার 4 বেঙ্গলে জয়েন করলাম অ্যাজ এ কোম্পানি কমান্ডার। 4টা কোম্পানি কমান্ডার, 4টায় আমাদের কোর্সমেট সেকেন্ড লেফটেন্যান্ট। আর আমাদের কমান্ডিং অফিসার ছিলেন ক্যাপ্টেন আব্দুল গাফফার হাদ্দার, পরে বীর উত্তম মারা গেছেন, পরে পলিটিক্স করেছেন, মিনিস্টারও ছিলেন। বাট ওনার খুব ডেয়ারিং একজন কমান্ডিং অফিসার আমরা পেয়েছিলাম। আপনারা জানেন শালদা নদী এলাকা, তখন যারা স্বাধীন বাংলা বেতার শুনেছেন, প্রতিটা দিন না হলেও অল্টারনেট ডেতে কোনো না কোনো অপারেশনের স্টোরি থাকতোই। এবং শালদা নদী যে রেল লাইনটা গেছে কসবা থেকে চিটাগাং, এটা কিন্তু একটা লাইফ লাইন ফর পাকিস্তান আর্মি ছিল। তো অগাস্ট থেকেই এই রেল লাইনটা আমাদের দখলে ছিল এবং তার সামনে পর্যন্ত, অতএব তারা এটা বের করতে পারে নাই। তো আমি নভেম্বরের ফার্স্ট উইকে গিয়ে জয়েন করলাম এবং নভেম্বরের 14 তারিখে, ইট ওয়াজ রমজান মাস, ঈদ হয়েছিল 20 নভেম্বর, ঈদ উল ফিতর। আমরা 14 তারিখে অপারেশনে বের হই, রাত্রে ছিল আমরা একদম নর্মাল যে প্রতিরক্ষা হয়, বাংকার, ট্রেঞ্চ, এরকম করা অবস্থা। এখানে মাসের পর মাস আমাদের ডিফেন্স ছিল। আর আমাদের সামনে ছিল 30 পাঞ্জাব।
যেহেতু এটা একটা স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্ট, ওরাও একটা গুরুত্ব দিয়েছিল, তাদের ব্রিগেড ছিল ব্রাহ্মণবাড়িয়া। তো 30 পাঞ্জাবের ওপর আমরা, শালদা নদী একটা নদী, কিন্তু শীতকালে একটু পানি অনেক নিচে থাকে। শালদা নদী একটা স্টেশন আছে, আপনারা যদি ট্রেনে যান দেখতে পাবেন, বর্ডারের সাথে। আমরা গভীর রাতে বেরোলাম অপারেশন করতে, তিনটা প্লাটুন 3 দিকে, আমি মাঝখানে। তো আমরা ওই ওদের ডিফেন্স, আমাদের ডিফেন্সের মধ্যে তখন ধান কাটা হয়ে গেছে, একদম ধুধু প্রান্তর খোলা। তো আমরা যখন বেরিয়েছি তখন 2টা হবে, আমরা সেরেও খাইনি যে আমরা অপারেশন করে ফেরত আসবো। ওই ধান খেতের মধ্যে থাকতে থাকতে সামহাও টের পেয়ে গেছে তারা যে আমরা অ্যাডভান্স করছি, এবং তারা পুরা ফ্রন্ট জুড়ে ফায়ারিং শুরু হয়ে গেল, এবং ওদের আর্টিলারি সাপোর্ট ছিল, এবং আর্টিলারি ফায়ার শুরু করলো। আর্টিলারি ফায়ার তো আপনারা জানেন 2-3 রকমের ফায়ারিং হয়। একটা ফায়ার যেটা ডাইরেক্ট আসে, ওটাতে যেটা মিস করছে আমরা টের পাই, কারণ এরকম একটা শব্দ করে চলে যায়। তারপরে এয়ারবাস মারা শুরু করলো, এয়ারবাস তো মাথার উপর এসে ফাটে। তো দ্যাট বিকাম ভেরি ডেঞ্জারাস ফর আর। এরপরে ইলুমিনেটিং বোম ফায়ার করা শুরু করলো। তো ধান ক্ষেতের মধ্যে আমরা একদম সবাই ওপেন স্পেস। তো আমরা সিদ্ধান্ত নিলাম যে মাঝখানে কিছু কিছু গ্রাম ছিল যেগুলি অ্যাবান্ডন, ওর মধ্যে আমরা পৌঁছে গেছি, কিন্তু আমার ডান পাশে প্লাটুনটা ওরা একদম ধান ক্ষেতের মধ্যে, বাম পাশে শালদা নদীর ওখানে যেটা আছে সেটা সামহাও নদীর পাড়ে পৌঁছে গেছে। তা আমরা সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে আমরা উইথড্র করে চলে আসবো। আমরা উইথড্র করে আস্তে আস্তে বোর হয়ে গেল, এবং 2টা প্লাটুন চলে আসলাম। কিন্তু বাম দিকে যে প্লাটুনটা ছিল শালদা নদীর সাথে, আপনারা ক্যান্টনমেন্টে একটা রাস্তার নাম দেখেছেন, শহীদ বেলায়েত রোড, এটা ছিল নায়েব সুবেদার বেলায়েত বীর উত্তম, এবং সে তখন খুব ভালো পজিশনে ছিল। তখন উনি সিও ক্যাপ্টেন গাফার ওয়্যারলেসে বললেন যে ঠিক আছে এখন বাদ দেন, আমরা আবার নতুন করে অপারেশন করবো। দেন এই সাইড স্যার আমরা খুব ভালো পজিশনে আছি, আমার ওয়ার্ডিংগুলি এখনও মনে আছে, যে আপনি যদি এজাজত দেন আমি যুদ্ধ চালিয়ে যাই। তখন উনি বললেন আচ্ছা ঠিক আছে। তখন আমরা ফেরত এসে আমরা জয়েন করলাম তাদের সাথে। ওই ভোরবেলা থেকে ফায়ারিং চলছে, ওরাও আর্টিলারি ফায়ার করছে, আমাদের সাথে ছিল মুজিব ব্যাটারি আর্টিলারি, আমাদের নিজেদের আর্টিলারি, তারপরে ব্যাটালিয়ন মডেল ছিল। এই যুদ্ধ চলতে 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 দুপুর হয়ে গেল। আমরা কিন্তু দেখতে পাচ্ছি নদী তো বেশি চওড়া না, ওরা মুখেও গালাগালি করছে, আমাদের ওয়্যারলেসেও করছে, আমরাও করছি, এগুলি সবই শুনতে পাচ্ছি। এবং একটা স্টেজে গিয়ে দুপুরের দিকে এই নদীটা চার্জ করে আমাদের কোম্পানিটা গিয়ে ওদের মধ্যে উঠে পড়লো। ওদের তো বহুদিন ধরে ওখানে ট্রেঞ্চ বাংকার বানানো। আর বাম পাশে যে কোম্পানিটা ছিল আমার ওই কাজিন ছিল, ওরা পাহাড় থেকে নেমে আসলো, যে ঠিক বর্ডার থেকে হচ্ছে পাহাড় ইন্ডিয়ার, এবং আমরা এটা দখল করে নিলাম শালদা নদী। এবং নিয়ে আপনারা জানেন যে একটা কোম্পানি পজিশন তো আরও এক্সটেন্ডেড হয়ে যায়। ওই রাত গেল ওই পুরা রিওয়ার্ক করতে, এবং পরের দিন এই নায়েব সুবেদার বেলায়েত, হি ইজ দ্য হিরো অফ দ্য ব্যাটল, উনি সামনে গেলেন রেকি করতে, ওনার ওয়্যারলেস অপারেটর আর রানার। কিন্তু ওরা যে কোথায় পজিশন জানা ছিল না, ওরা ওকে টের পেয়ে একটা LMG বাস মারলো, ওখানে উনি শহীদ হয়ে গেলেন। ওনার কবরটা আছে ওখানে একটা খুব সুন্দর ওয়েল অর্গানাইজড কবরস্থান আছে, কোল্লা পাথর কবর, 51 জন মুক্তিযুদ্ধের কবর আছে, প্লাক ট্লাক লাগানো, খুব সুন্দর। গভর্নমেন্টও পরে এটাকে সাহায্য করেছে, ওখানে ওনার কবরটা আছে, লোকজন খুব দেখতে যায়। তো যাই হোক, আমরা ওখানে শেষ করে এই নভেম্বরের পার হচ্ছে, আমরা মাঝে মাঝে অপারেশন করি যাতে 30 পাঞ্জাব গিয়ে মানে ইজিলি গিয়ে ব্রাহ্মণবাড়িয়া যোগ না দিতে পারে। ইন দ্য মেইন টাইম 3 ডিসেম্বরে যুদ্ধ ডিক্লেয়ার হলো, এবং তখন অল আউট ইন্ডিয়ান অফেন্সিভ শুরু হয়ে গেল, বা আমরা জয়েন্ট ফোর্স যেটা বলি। আমাদের টাস্ক করলো তখন, এটা তো কে ফোর্স, কিলো ফোর্স, 4 বেঙ্গল, 9 বেঙ্গল, 10 বেঙ্গল। 9 বেঙ্গল ছিল আমাদের ডান। 9 বেঙ্গল ওই ইন্ডিয়ান ডিভিশনের সাথে কুমিল্লায় চলে গেল, যেহেতু তারা কুমিল্লা সম্বন্ধে ওয়াকেবল তাদের সাথে। আর আমাদের উপর অর্ডার হলো যে কে ফোর্স বেলুনিয়া ছিল 10 বেঙ্গল, যে কে ফোর্স বেলুনিয়া যাবে, ওখান থেকে চিটাগাংয়ে ফাইট করতে করতে গিয়ে চিটাগাং মুক্ত করবে। ইন্ডিয়ার একটা 83 মাউন্টেন ব্রিগেড আসলো কুমিল্লা থেকে। এখন ওদের মেন অ্যাক্সিসটা ছিল ফেনী, ভাটিয়ারি, চিটাগাং, এবং ফেনী আমাদের অ্যাটাক করার কথা ছিল 5ই ডিসেম্বর। তো আমরা যখন অ্যাটাক করতে একটু দেরি হওয়ায়, বিকজ ওই 4 বেঙ্গল গিয়ে পৌঁছাতে টাইম লাগলো, ওরা ওই 5-6 রাতে ফেনীটা ছেড়ে দিয়ে চলে গেল। তবে সুবাপুর ব্রিজটা ব্লোন অফ করে দিয়েছিল। তো আমরা 8-9 তারিখে গিয়ে দেখছি ইন্ডিয়ান আবার পন্টুন ব্রিজ ওখানে করে ফেলেছে।
তারপরে আমরা এই 8 তারিখ থেকে পুরা ফোর বেঙ্গল চলে আসলো বেলোনিয়া, 10 বেঙ্গল। কিলো ফোর্সটা আবার অর্গানাইজ হয়েছিল, আপনারা জানেন যে অক্টোবরে মেজর খালেদ মোশাররফ ইনজোর্ড হয়ে হসপিটালে ছিলেন, ওয়ার ইঞ্জুরি। মেজর সালেক ছিলেন অ্যাক্টিং, তখন ওটাকে রিঅর্গানাইজ করা হলো। আরও 2টা ইন্ডিয়ান ব্যাটালিয়ান আসলো, লাইটলি আর্ম, LMG ছিল সবচেয়ে হেভি ওয়েপন, ওই মিজোরামে কাউন্টার ইনসার্জেন্সি অপারেশন থেকে। এইটা মিলে তোর নাম হলো কিলো ফোর্স, আর তার কমান্ডার হলো ব্রিগেডিয়ার আনন্দ স্বরূপ। তো এই অ্যাডভান্স শুরু হলো চিটাগাংয়ের দিকে। তো ফোর্ট বেঙ্গলের টাস্ক ছিল ফ্ল্যাঙ্ক প্রোটেকশন, এই সুবাপুর, হিয়াকু, নাজিরহাট দিয়ে ইউনিভার্সিটি হয়ে চিটাগাং, আর মেন অ্যাক্সেসে হচ্ছে না 83 মাউন্টেন ব্রিগেড আর আমাদের 10 বেঙ্গল অ্যান্ড কিলো ফোর্স। তো আমরা যুদ্ধ করতে গেছি ওই বাই ফ্ল্যাঙ্ক দিয়ে। তো জায়গায় জায়গায় পাকিস্তানি পজিশন ছিল, এগুলি আমরা, আপনার তো এক্সারসাইজ করেছেন দেখেছেন, ওভাররান করতে করতে আমরা নাজিরহাটে গিয়ে পৌঁছালাম। ওই হালদা নদীর ওপর ওদের পজিশন ছিল। এটা 15 তারিখ বিকালে পৌঁছালাম, সারা রাত মানে রেখি করা হলো যে 16 তারিখ সকালে আমরা অ্যাটাক করবো ওদের উপর নদী ক্রস করে। কিন্তু 16 তারিখ অ্যাটাক করতে গিয়ে দেখলাম যে ওরা পরিমরি করে গাড়ি নিয়ে চিটাগাংয়ের দিকে ছুটে গেল। হয়তো তখন তারা খবর পাচ্ছিল যে একটা কিছু হতে যাচ্ছে। যাই হোক, আমরা ওদের পিছনে তাড়া করতে থাকলাম আমাদের ট্রাক এবং পায়ে হেঁটে। তো এই ভিক্টরি ডের যে চরম মুহূর্তটা আমি একটু এক্সপ্লেন করতে চাচ্ছিলাম যে কী অনুভূতি ছিল তখন। যাই হোক, 16 তারিখ তো আমরা এগিয়ে যাচ্ছি, তখন শীতকাল, তো বিকালটা অনেক ছোট, চারিদিকে ধুধু প্রান্তর, আমরা গাড়ি করে যাচ্ছি। তো ট্রানজিস্টার ছিল, ওই 4:30টার দিকে শুনলাম সারেন্ডার হয়েছে। আমরা সমস্ত কনভয় থামিয়ে জোরে জোরে আমরা সোলজারদের বললাম যে সারেন্ডার হয়ে গেছে। সবাই আনন্দে চিৎকার করলো, জয় বাংলা স্লোগান দিতে লাগলো, আর আকাশে আমরা ফায়ারিং করতে লাগলাম, একজন জড়িয়ে ধরে সবার চোখে পানি, মানে আনন্দ অশ্রু। শুধু ওই সময় একবার মনে পড়লো আমাদের আত্মীয় স্বজনদের কথা, তারা কোথায় আছে, কেমন আছে, এবং যারা আমাদের সহযোদ্ধা ছিল, যারা শহীদ হয়ে গেছে তাদের কথা। আর একবার মনে হচ্ছে ঈদের দিন, এই 9 মাসে আমরা আত্মীয় স্বজনের সম্বন্ধে মনে করতাম না, কারণ করে কি হবে, আমিও জানি না তারা কেমন আছে, ওরাও জানে না আমি কোথায় আছি। আচ্ছা, তারপরে ওখানে থেমে আমরা গোলাগুলি শুরু করলাম, চিৎকার, গ্রামের লোকরা ভয় পেয়ে গেল। তো একটা সময় বুঝলো যে হয়তো আমাদের ফোর্স, গ্রামের থেকে অগণিত লোক আসতে লাগলো। এ সময় এসে সবাই জড়াজড়ি করে আমরা একটা সময় গিয়ে সন্ধ্যায় গিয়ে চিটাং ইউনিভার্সিটিতে ঢুকলাম, আর 10 বেঙ্গল ওদিক থেকে ভাটিয়ারি থেকে চিটাং ইউনিভার্সিটি আসলো। কোনো জায়গায়, কোনো ক্যান্টনমেন্টে, মিলিটারি ক্যাম্পে বাংলাদেশি ফোর্স বা মুক্তিযোদ্ধার ওয়ার নট অ্যালাউড, তাদেরকে কোথাও অ্যালাউ করা হয়নি ঢুকতে দেওয়া। যদিও তখন আমাদের একটা ইমোশনাল মনে হয়েছে, কিন্তু আমার মনে হয় এটা বিচক্ষণতার সাথে তারা এই সিদ্ধান্ত নিয়েছে যে আমরা গেলে, তখন তো উই আর চার্জড, গেলে হয়তো আরও কিলিং হতো, রক্তক্ষয় হতো, এই কারণে আমাদেরকে ঢুকতে দেয়নি, যে কারণে আমরা চিটাং এতে ইউনিভার্সিটিতে এসে আমাদের ঘাঁটি গাড়লাম। এইভাবেই 16ই ডিসেম্বরটা শেষ হলো। পরে অবশ্যই আমাদের ফোর বেঙ্গল অর্ডার হলো ঢাকায় আসার 46 ব্রিগেডে। আমরা এসে 30শে ডিসেম্বর রাস্তাঘাট ভাঙা, ওই রিভার কোস্টার আছে যে, ওইটাতে করে পুরো ব্যাটালিয়ন এসে আমরা জয়দেবপুরে অবস্থান নিলাম। আর ঢাকায় তখন এস ফোর্স, কে ফোর্সের 10 বেঙ্গল চলে গেল বোধহয় রাজশাহী, 9 বেঙ্গল কুমিল্লা। আর তারপরে ছোট একটা ঘটনা, অবশ্যই এটা আজকের সাথে লিঙ্ক না, আপনারা তো জানেন কিনা জানি না, 30শে জানুয়ারি কিন্তু মিরপুরে একটা ফুল ফ্লেজেড অপারেশন হয়েছিল, এবং আই ওয়াজ দেয়ার। আমার কোম্পানিটা ছিল 4 বেঙ্গল আর 2nd বেঙ্গল, এই ক্লিয়ারিংয়ের জন্যে। 1.5 মাস পরে, এই বিজয় দিবসে 1.5 মাস পরে মিরপুরে ক্লিয়ার করতে গেলাম, এবং এখানে বিহারি যারা ছিল, পাকিস্তানি খুব কম ছিল। মানে সকালে আমরা গেছি ধরো 9টা-10টার দিকে, কনভয় নিয়ে আমরা ভিতরে গেছি, ওই কর্ডন অ্যান্ড সার্চ টাইপ, কিন্তু তারা একটা সময় পুরা ওই জায়গায় বিহারিরা যারা ছিল ফায়ারিং শুরু করে দিল। 2nd বেঙ্গল লস্ট 42 সোলজার্স, ইনক্লুডিং মাই কোর্সমেট লেফটেন্যান্ট সেলিম। আমার কোম্পানির আমার একজন সৈনিক আর একজন ইনজোর্ড হলো। ব্রিগেডিয়ার জেনারেল হেলাল মোর্শেদের বুকে গুলি লেগেছিল, একটুর জন্য বেঁচে গেছেন, আর একটু 1 ইঞ্চি নিচে হলে হয়তো হৃৎপিণ্ড ছিদ্র হয়ে যেত, হসপিটালাইজ ছিলেন। এই অপারেশন করেছি আমরা। তো আমি যেটা বলতে চাচ্ছি যে বিজয় দিবস কেন আমরা স্মরণ করি, এটা একটা গৌরবোজ্জ্বল অধ্যায়। এখান থেকে আমরা অনুপ্রেরণা
উৎসব জাতি হিসাবে আমাদের গর্ব করার অনেক কিছু আছে। ইট ইজ এ বিগ অর্জন। আমরা তো হোঁচট খেতে খেতে আসছি আজকে 53 বছর, এটা দুর্ভাগ্য। এবার আমি বলবো যে রাজনৈতিক হঠকারিতা বা রাজনৈতিক দুর্বলতার কারণে দেশ অনেক এগিয়ে যেতে পারত। অর্জন নাই তা না, অর্জন আছে, কিন্তু আমরা মাঝে মাঝে এগুলি হারিয়েছি। তা আমাদের শপথ নেওয়া উচিত যে আমাদের যে মানে পজিটিভ সাইডগুলি আছে এগুলি ধারণ করে আমাদেরকে এগিয়ে যেত। আমাদের তো বাংলাদেশে একটা পরিচয় দিতে পারি আমরা বিদেশে। তো যারা আছেন, নতুন প্রজন্ম যারা আছেন, তাদেরকেও আমি বলবো যে মানে খাটো হওয়ার কিছু নাই, আমাদের এগিয়ে যাওয়ার অনেক উৎসাহজনক অনেক কিছুই আছে। আর এখন যে বিপ্লব হয়ে গেছে ওটার ব্যাপারে আমার বক্তব্য হচ্ছে যে মুক্তিযুদ্ধ এবং এই 24শে বলে জুলাই আগস্টের বিপ্লব, এই দুটো এক করে দেখা উচিত নয়। একটার মাহাত্ম্য, গভীরতা এবং গুরুত্ব, গৌরব এক ধরনের, এটার গৌরব আর এক ধরনের। ওই শাহবাগে কথায় কথায় দ্বিতীয় মুক্তিযুদ্ধ, এটা আমি কখনোই লাইক করি নাই। এত সোজা না, মুক্তিযুদ্ধ একটা নাটক না, এটা একটা পুরা জাতির একটা গৌরবোজ্জ্বল অধ্যায় এবং বিরাট আত্মত্যাগের একটা স্বীকৃতি। এবং এখান থেকে অনুপ্রাণিত হয়ে আমাদের এগিয়ে যেতে হবে। এবং বাংলাদেশ আর্মির সবচেয়ে বড় অবদান এই মুক্তিযুদ্ধে, এটা অস্বীকার করার কিছু নাই। মুক্তিযুদ্ধই কিন্তু এটা, এবং যুদ্ধ করেছে যোদ্ধারা, এবং অস্ত্রই হচ্ছে পাওয়ার। তো সেই আর্মি আবার সেই 72 থেকে গড়ে উঠেছে, আমরা ওর সাথে আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র অবদান আমরা রেখেছি। এই আর্মিকে আজকে যে আসছে, এটা শুধু ওই সময়কার না, প্রতি দশকেই যারা ছিলেন এই আর্ম ফোর্সেসের সাথে সবার অবদান আছে, এটা আমাদের স্বীকার করতে হবে, ছোট বড় যেই থাক। তা আমি আশা করব এই যে রাওয়া একটা প্ল্যাটফর্ম, আমরা হারিয়ে যাই নাই। অবসরের পর যে আমাদের একটা পরিচিতি আছে, আমাদের একটা অবস্থান আছে, এটাকেই সক্রিয় করতে হবে। রাওয়াও অনেক আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে গেছে। আমি একসময় চেয়ারম্যান ছিলাম, আমারও কিছু অভিজ্ঞতা আছে রাওয়ার সাথে। তো আমি আগামীতে আর কয়েকদিন পরেই রাওয়ার একটা উজ্জ্বল ভবিষ্যৎ খুলে যাবে। যারা যারা এখানে দাঁড়িয়ে এসেছেন, যারা দাঁড়িয়েছেন, তাদের সাফল্য কামনা করছি, এবং তারা যেন আমাদেরকে এই প্ল্যাটফর্মটা এগিয়ে নিয়ে যেতে পারে। বিভিন্ন সময়ে, বিশেষ করে এই বিপ্লবের সময়, রাওয়া কিন্তু আবার নতুন করে পরিচিত হয়েছে, এবং রাওয়া ইজ প্লেসড ইন ভেরি হাই এস্টিম ইন দ্য আউটসাইড। এবং হাই এস্টিম হয়েছে বিকজ আমরাই এটাকে এইভাবে প্রজেক্ট করেছি। তো আমরা যেন ফল্টার না করি, আউট অফ স্টেপ না হয়ে যাই। তো সেটা আমি অনুরোধ করব সবাইকে যে এইটা একটা বাংলাদেশে একটা প্ল্যাটফর্ম হিসাবে যেন দেশবাসী মানে ধারণ করে। আমি ইন্ডিয়াতে দেখেছি ওদের যে এই অ্যাসোসিয়েশন বা এই সংস্থাটা আছে, দে আর ভেরি অ্যাক্টিভ। তো আমরাও মনে হয় যাদের অভিজ্ঞতা আছে, অন্য দেশেও আপনারা দেখেছেন, এটাকে রিভাইভ করা উচিত। সবার সাফল্য কামনা করছি। আর যারা ইলেকশনে দাঁড়িয়েছেন সবাই এই রাওয়াকে তো এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আমরাও তাকিয়ে আছি আপনাদের দিকে, আমরা নিশ্চয় আগে এগিয়ে যাব। ধন্যবাদ। ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল জামিল উদ্দিন আহসান বীর প্রতীককে ওনার মুক্তিযুদ্ধের উপরে সুন্দর এবং প্রাঞ্জল স্মৃতিচারণার জন্য। এবারে আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ বদরুদ্দোজা চৌধুরীকে মুক্তিযুদ্ধের উপরে ওনার ব্যক্তিগত স্মৃতিচারণের জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রথমে আমি রাওয়াকে ধন্যবাদ জানাই আজকের এই বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদেরকে কিছু সময় দেওয়ার জন্য। এর জন্য চেয়ারম্যান রাওয়া এবং রাওয়ার সকল সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে আজকে যারা শ্রোতা আছেন, আমাদের রাওয়ার সদস্যবৃন্দ এবং যারা ইলেকশনের জন্য দাঁড়িয়েছেন, সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এখানে অংশগ্রহণের জন্য।
এবং সর্বপ্রথমে আমি স্মরণ করি আমার সহপাঠী যারা 1971 সালে যাদের জীবন দিয়েছে এই মুক্তিযুদ্ধে, তাদেরকে এই বিজয় দিবসে তাদেরকে স্মরণ করছি এবং আমার অন্তঃস্থল থেকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। এবং সেই সঙ্গে আজকে আমরা যা জীবিত আছি, আমাদের এই 54তম বিজয় দিবসে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমার পক্ষ থেকে। আমি একজন ক্ষুদে মুক্তিযোদ্ধা। আমি কেন মুক্তিযুদ্ধে এসেছি, আমার এখানে সামনে আমার আগে যে স্যার মেজর জেনারেল জামিল স্যার এত সুন্দর করে বললেন, উনি তখন অনেক বড় ছিলেন, আমি ছিলাম ছোট। আমি কেন মুক্তিযুদ্ধে এসেছি? 13 বছর 4 মাস, সে এক বিরল ইতিহাস। সেটা বলার জন্য আমি আপনাদের কাছে কিছু সময় নিতে পারি। সেটা হলো, আমি যখন ছোট ছিলাম লেখাপড়া করতেছিলাম বাংলায়, তো এমন সময় একটা কানে শব্দ এসে আসলো, সেটা তখন আমার বয়স তখন 5 বছর। আমি 57-তে জন্ম, 62-তে এই সব কথাটা শুনতেছিলাম যে ওরা আমার মুখের ভাষা কায়দা নিতে চায়। আমি আমার মাকে জিজ্ঞাসা করলাম, কেন মা? ওরা আমাদের মুখের ভাষা কেন কেড়ে নিবে? আমি তো বাংলায় লেখাপড়া করছি, আমার ভাষা কিভাবে কেড়ে নিবে? আমার মা আবার সুন্দর করে ব্যাখ্যা দিতেছে, দেখো বাবা, আমরা পূর্ব পাকিস্তানে বাস করি, আর পশ্চিম পাকিস্তানিরা ওদের উর্দু ভাষা আমাদের উপর চাপিয়ে দিবে। তুমি যে বাংলায় লেখাপড়া করতেছে এটা আর করতে পারবে না। তোমার আব্বু যে একজন কন্ট্রাক্টর, সে কাজকর্মগুলো করবে উর্দু ভাষায়, মানে সর্বস্তরে উর্দু ভাষা চালু করবে। এবং এরই জন্য আমাদের কতজন শহীদ হয়েছে আপনারা সকলে জানেন। সালাম বরকত, আমি তাদেরকে সশ্রদ্ধ চিত্তে সালাম জানাই, যাদের বদৌলতে আমি এখন বাংলা ভাষায় বক্তৃতা দিতে পারছি। ওই সূত্র ধরে 47 থেকে 52, 52 থেকে 71, এই 71-এ আমরা যুদ্ধে আসলাম। কি জন্য? আমার মায়ের বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য, আমার দেশের বাংলাদেশকে প্রতিষ্ঠিত করার জন্য। কারণ আমরা জানি যে একটা দেশ গঠন করতে হলে 3টা জিনিসের প্রয়োজন হয়, আপনারা সবাই জানেন। কি? জনগণ একটা বৃহৎ শক্তি, এবং ইন্টারন্যাশনালি জনগণের পাওয়ারকে ইনস্টিটিউশনালাইজেশন করা হয়েছে। তারপর দরকার একটা সশস্ত্র বাহিনী, যেটা আমাদের ছিল হিসাবে গঠন হয়েছে, আর একটা ল্যান্ড, এবার সেই সঙ্গে একটা সরকার। আমাদের মুক্তিযুদ্ধের সরকার ছিল, আমাদের দেশ ছিল, আমাদের জনগণ ছিল, এবং আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছি এই দেশকে আনার জন্য। কাদের বিরুদ্ধে? পশ্চিম পাকিস্তানি হানাদার, যারা আমাদের দেশকে অনেক দিন শোষণ করেছে, তাদের হাত থেকে ছিনিয়ে আনার জন্য আমরা এই 71-এর মুক্তিযুদ্ধে আমরা ঝাঁপিয়ে পড়ি। আমি এখান থেকে শুরু করি। আমার বাবা এবং আমার বড় বোন, আমার বাবার শ্বশুরবাড়ি হলো ভুরুঙ্গামারি, সেখানে বেড়াতে গিয়েছিল, সে আর ফেরত আসতে পারেনি। আমার বাড়ি হলো গঙ্গাচড়া, রংপুর। আমার মা, বড় ভাই তারা ওখানে ছিল। আর আমি যেহেতু ভুরুঙ্গামারি হাই স্কুলে পড়ি, আমি ওই হাই স্কুলে ছিলাম। এবং যখন যুদ্ধ শুরু হলো, তখন তো শুধু বাড়িঘর পোড়াও যাওয়া এগুলো শুরু হয়ে গেল। এমনভাবে আমাদের এই আমার নানার বাড়িটা পড়ল, যেটা আমি এখনো সহ্য করতে পারি না, চোখের পানি চলে আসে। পিছনে ছিল বাঁশবাগান, সেখানে দাঁড়িয়ে আমি ওই বাড়িটা পোড়া দেখতেছিলাম। এত সুন্দর একটা বাড়ি, দোতলা, মানে কাঠের বাড়ির মধ্যে উপরে টিন শেড, এরকম দোতলা বাড়ি, আপনারা জানেন কাঠ থাকে। সেই বাড়িটা যখন পুড়ে গেল, আমার কান্না তখন আমি থামাতে পারিনি। তখন আমার মধ্যে একটা জেদ চাপ ছিল যে আমার হাতে যদি অস্ত্র থাকতো, ওই দিনে আমি তাদেরকে গুলি মেরে দিতাম। কিন্তু আমার কাছে তো বাঁশের কঞ্চি ছাড়া কিছুই ছিল না।
অস্ত্র নাই। যখন শরণার্থী হয়ে গেলাম, এরপরে ভুরুঙ্গামারী থানার প্রায় 4-5 হাজার লোককে একদিকে দিনহাটা কোচবিহার আর একদিকে হলো তুফানগঞ্জ কোচবিহার, দুই দিকে আমরা ছাত্ররা বিভিন্নভাবে নিয়ে যাচ্ছিলাম আর কি। কাউকে ঠেলা গাড়ি, গরুর গাড়ি, এই গাড়ি ওই গাড়ি, সাইকেল, রিক্সা, যেভাবে হোক তাদেরকে আমরা শরণার্থী হিসেবে বিভিন্ন ক্যাম্পে পাঠিয়ে দিয়েছি। তারপরে আমার বাবা যেহেতু 1962 এবং 65-তে উনি ওয়ার করেছিল, আপনারা জানেন 62 এবং 65 যুদ্ধ, সেই যুদ্ধে কিন্তু উনি একজন যোদ্ধা। তো তার হাতেই আমাদের অস্থায়ী মন্ত্রিপরিষদ ভারতের তুফানগঞ্জে একটা যুব শিবির খোলা হয়, যার দায়িত্ব আমার বাবার উপরে দেয়, যে এখানে মুক্তিযোদ্ধাদের ট্রেনিং ক্যাম্প করা হলো, মুক্তিযোদ্ধা রিক্রুট করে তাদেরকে প্রাথমিক শিক্ষা দিয়ে তারপরে যেন হায়ার ট্রেনিংয়ের জন্য পাঠানো হয় উপরে। স্যার যেখানে বলল মূর্তি টি স্টেট ভুটানের কাছে, সেখানে আমাদেরকে পাঠানো হয়েছিল। তো এখানেই আমার বাবা যখন চিফ ইন্সট্রাক্টর হিসেবে ওই ট্রেনিং ক্যাম্পে থাকে, তখন তার একটা চ্যালেঞ্জ ছিল মুক্তিযোদ্ধা সংগ্রহ করা। সত্যি কথা বলতে কি, উনি আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, সে প্রথম আমাকে ওই ক্যাম্পে একজন মুক্তিযোদ্ধা হিসেবে রিক্রুট করে দেখিয়ে দিয়েছে যে আমি আমার ছেলে 13 বছরের ছেলেকে আমি রিক্রুট করলাম, আপনারা কেন আসবেন না, এই চ্যালেঞ্জ। সেই জন্য আমাকে সে প্রথম 1 নম্বর মুক্তিযোদ্ধা হিসেবে ওই ট্রেনিং ক্যাম্পে রিক্রুট করে। আশ্চর্যের ব্যাপার, বাবা ছেলেকে এত ছোট বয়সে মুক্তিযুদ্ধে পাঠাবে, তোপের মুখে, যুদ্ধের মুখে। আমি হাসি মুখে বরণ করে নিয়েছিলাম বাবার সিদ্ধান্তকে। আমি গিয়েছি, আমি জয়েন করার পরেই ভুরুঙ্গামারী হাই স্কুল থেকে 200-র মতো ছাত্র ভর্তি হয়েছে। তারপর কৃষক, শ্রমিক, জনতা, আপামর জনসাধারণ যে যেভাবে পারছে ছুটে আসছে ভর্তি হওয়ার জন্য, এবং আমার বাবা প্রায় 2500 মুক্তিযোদ্ধাকে ওখানে ট্রেনিং দিয়েছে, প্রাথমিক শিক্ষা। আমি ছোট ছিলাম বলে প্রথমবার আমাকে ওই ট্রেনিং থেকে পরবর্তী ট্রেনিংয়ের জন্য পাঠানো হয়নি, আমাকে দ্বিতীয় ব্যাচে পাঠানো। আমরা গেলাম তাপুরহাট, স্যাররা জানে তাপুরহাট কোথায়, কুচবিহার, যেখানে অস্থায়ী একটা ট্রেনিং ক্যাম্প, ওখানে ট্রানজিট ক্যাম্প আর কি। ওখান থেকে আমাদেরকে ট্রেনে করে সেই দেরাদুন কাছে, যেখানে স্যার বলল যে মূর্তি টি স্টেট, সেখানে আমাদেরকে পাঠানো ট্রেনে, এবং 2 দিন ট্রেনে থাকার পরে আমরা ট্রাকে করে সেই ট্রেনিং ক্যাম্পে যাই। ট্রেনিং ক্যাম্পটা হলো পাহাড়ের পাদদেশে, ওখানে একটা সুন্দর ঝর্ণা আছে, ঝর্ণার পাড়ে আমাদের ট্রেনিং হতো। আমি একটা ছোট্ট মুক্তিযোদ্ধা, আমি জীবনে কোনোদিন রাইফেল দেখি নাই, কোনো কিছু দেখি নাই, আমাকে পাঠানো ট্রেনিংয়ে। আমি কি বুঝি ট্রেনিংয়ের। যখন 7.62 SLR ওই সামনে যে টার্গেট আছে ফায়ার করতে দিল, আমার কিন্তু একটা গুলিও লাগেনি। আমি তো কিছু জানি না কিভাবে এইমিং করতে হয়, কেন ফোর্থ সাইড ব্যাক সাইড এক লাইনে এসে ট্রিগার দাবালে নিঃশ্বাস নিয়ে তারপর না ওটা যাবে। তো আমাকে ইন্ডিয়ান যে ইন্সট্রাক্টর ছিল, একজন মেজর, 2 জন ক্যাপ্টেন, আরও টোটাল 7 জনের মতো আমি দেখছি। তো এদের মধ্যে থেকে একজন আমাকে যে ট্রেনিং মানে ফায়ারিংটা শেখাচ্ছে, সে বলল যে দেখো, আমি তোমাকে 10টা গুলি দিয়েছি, তুমি একটা গুলিও লাগাতে পারোনি, তো পাকিস্তানি সেনারা তো বসে থাকবে না, তোমাকে মেরে ফেলবে, তো তোমাকে শিখতে হবে কিভাবে 10টা গুলি দেবো, 10টাই যেন তোমার বুলে লাগে। এটা আমার একটা চ্যালেঞ্জ ছিল। সত্যিই তো, আমি তো কিছুই জানি না কিভাবে আমি খান সেনাদের সঙ্গে যুদ্ধ করব। তারা তো এই যোদ্ধারা তো অনেক শক্তিশালী এবং ট্রেনিং প্রাপ্ত। যাই হোক, অ্যাট দ্য এন্ড অফ দ্য ট্রেনিং I could fire the bullets up to the bull, বাট বুলের একটাও যায়নি আর কি, এদিক ওদিক গিয়েছে, বাট লাগছে, টার্গেটে লাগছে, প্রথমে তো লাগেইনি। এরপর আমাদের গ্রেনেড, তারপরে অ্যাম্বুশে গিয়ে আরেকটা স্মৃতি আমার খুব মনে পড়ে। জামিল স্যার হয়তো জানে যে ওখানে ছিল টি গার্ডেন, এত সুন্দর টি গার্ডেন মানে ভ্যালির মধ্যে। তা আমরা রাত্রেবেলায় প্রায় হাতির পাল্লায় পড়তাম, দলে দলে হাতি আসতো। সে হাতি তাড়ানোর তরিকা কিন্তু খুবই সুন্দর।
সেটা হলো কি, হাড়ি নিয়ে হাড়ির মধ্যে ডুম 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 করে বাজাতাম, আর হাতিগুলো দৌড় দিত। এইটা যে কি মজার ছিল, মানে রাত্রেবেলা ভয়ও পেতাম, আবার এগুলো বাজলে দৌড়ে যেতাম, এটাও আনন্দ করতাম। এটা হলো আমার ট্রেনিং ক্যাম্পের স্মৃতি। এছাড়াও ওই ট্যাঙ্কের স্যার যেটা বলে পাসিং আউট, আমরা প্রথম ব্যাচ ছিলাম, আমাদের পাসিং আউট হয়েছিল, স্যাররাও অ্যাটেন্ড করছিল। আমাদের যে ফার্স্ট ওয়ার্ক কোর্স, তখন তারাও ওখানে ট্রেনিং করতেছিল আর কি। তারপরে ট্রেনিং শেষ করে প্রথমে আমাদেরকে নিয়ে আসে বুড়িমারিতে এসে আমাদেরকে রিজার্ভ ক্যাম্পে রাখে। রিজার্ভ ক্যাম্প থেকে আমাদেরকে আবার তেঁতুলিয়া নিয়ে আসলো অ্যাকচুয়াল যুদ্ধক্ষেত্রে। আমার যুদ্ধের প্রথম ধাপ হলো তেঁতুলিয়ার থেকে দিনাজপুর পর্যন্ত, এখানে প্রায় 120 কিলোমিটারের মতো। এই 120 কিলোমিটার আমরা হেঁটে আসছিলাম। শুরু করেছি অক্টোবরের শেষে জার্নি, এবং শেষ হয়েছে আজকের যে 16ই ডিসেম্বর, তার 2 দিন আগে আমাদেরকে উড্র করলো। এই উড্র ফেজটা ছিল অত্যন্ত করুণ দিন। আমরা 4টে কোম্পানি ছিলাম, আলফা, ব্রাভো, চার্লি, ডেল্টা। আমি ছিলাম ডেল্টা কোম্পানিতে। যখন উড্র করতে ছিলাম, তখন ইন্ডিয়ান এয়ারফোর্সের এয়ারক্রাফটগুলো ওরা মনে করছিল যে এরা বোধহয় পাকিস্তানের সৈন্য আবার অ্যাটাক করতেছে, ঠাকুরগাঁওয়ের দিকে যাচ্ছে। ওরা ব্যাক করে এসে আবার আমাদের উপর ফায়ারিং। ওদিন কিন্তু অনেক মুক্তিযোদ্ধা মারা গেছে তাদের এই ভুল মানে ফায়ারিংয়ের জন্য। এয়ারক্রাফট দিয়ে আমাদেরকে মেরে ফেলছে, অনেকগুলো আমরা মারা গেছি। এইটা ছিল খুবই একটা খারাপ মানে অভিজ্ঞতা আমার জীবনের। এইটা হওয়ার পরে আমরা আসলাম ঠাকুরগাঁয়ে 14 তারিখে, 14ই ডিসেম্বর। তো এর মধ্যে 16ই ডিসেম্বর তো আমাদের সাইনিং সেরিমনি। ওই দিন আমরা উল্লাস করলাম কিভাবে, ওখানে একটা নদী ছিল, একটা ব্রিজ ছিল, আমরা ওই গ্রেনেড মেরে মাছ ধরছি। ওই মাছগুলো নিয়ে এসে রান্না করে খেয়েছি ওই দিনের জন্য, বিজয় দিবসে। এটা একটা আমাদের চমকপ্রদ একটা জিনিস ছিল, যেটা শিখছি ওই ট্রেনিং ক্যাম্পে। তো আমার স্মৃতির মধ্যে আরও অনেক কিছু আছে, যেটা 1 নম্বর আমি বলি যে আমি যেহেতু ছোট ছিলাম, 5 ফুট 2 ইঞ্চি, আমি 7.62 এসএলআর নিতে পারতাম না, মাটির মধ্যে লাগিয়ে যেত। এখন এই জন্য আমাকে কী দিয়েছে, স্টেন গান। তো স্টেন গান নিয়ে আমি ক্যাপ্টেন শাহরিয়ার, স্কোয়াড্রন লিডার সদরুদ্দিন দিদেন, পরে উনি এয়ার চিফ হয়েছেন, এবং 2 জন নাম আমার খুব মনে পড়ে, মুরাদ আর একজন হলো কাজিমউদ্দিন। ওনারা 2 জন ছিলেন হাবিলদার মেজর। এত ভালো লোক এবং এত সুন্দর কথা বলতো। উনি শুধু বলতো আগে বাড়ো, আগে বাড়ো, গেরাই আগে বাড়ো, গেরাই আগে বাড়ো। মানে আমরা যে হাঁটা শুরু করছি যুদ্ধ করতে করতে, ওনার এই কথাগুলো শুনলে তখন আরও স্পিড বেড়ে যেত। স্যার আপনারা বলেন না স্যার গেরাই আরবিতে? ওই গেরাই শব্দটা আবার নেভিতে বলে, নেভিতে কি বলে রাজ্জাক? দেশি। আমরা দেশি বলি, আরবিতে গ্যারাই বলে, এয়ারফোর্সে জানি না জানি কি বলে। তো এই গ্যারাই শব্দটা আমার কাছে খুব মজা লাগতো, ছাত্র তো গ্যারাই শব্দটা, আর তখন আমাদের অ্যাডভান্স করতে খুব ভালো লাগতো আর কি। যাই হোক, আমি ওই যে কমিউনিকেশন সেটটা আমার দায়িত্ব দিল যে আমি এটার জন্য বহন করি, যেহেতু আমি অস্ত্র নিয়ে হাঁটতে পারতেছিলাম না। স্টেন গান কান্দি নিয়ে কমিউনিকেশন সেট, ওই ক্যাপ্টেন শাহরিয়ার স্যার, আর সাথে 2 জন হাবিলদার মেজর, যে মুরাদ আর কাজিমউদ্দিন। তো এইভাবে আমরা গেলাম। এর মধ্যে আমি যেহেতু ছোট ছিলাম, তো বিভিন্ন ক্যাম্পে আমরা যখন থাকতাম তখন আমাকে মাঝে মাঝে বাজারে পাঠাতো। সেই মিশনটা কি, এটা কিন্তু খুব সুন্দর একটা বিষয় হয়ে গেছে, তথ্য সংগ্রহ করার জন্য। যেহেতু ছোট ছিলাম, ছাত্র, তো ওরা পাকিস্তানের মনে করতো না যে আবার বিচ্ছু বাহিনী, হ্যাঁ গণবাহিনীর কেউ হবে। ওরা কখনোই চিন্তা করতো না আমাকে যে আমি একজন ফ্রিডম ফাইটার। তা আমি বাজারের ভিতরে যেতাম, আমার কাজ হলো তথ্য সংগ্রহ করা, এবং সেই অনুযায়ী কিন্তু আমরা রেকি, তারপরে এমবুশ, বিভিন্ন কাজে আমরা মানে যেতাম আর কি। তো মাঝে মাঝে আবার ওই কিছু লোক ভুল তথ্যও দিত। একবার এরকম করে আমরা ওদের এমবুশে পড়ে গেছি, সেটা চুই নদীর ধারে। সারা রাত ধরে আমরা অপেক্ষা করলাম যে ওদেরকে এমবুশে ফেলানোর জন্য, পাই নাই। সকালবেলা যখন উড্র ফেজে আসছি, নদীর কিনারে আসার পরেই
আমাদের উপর ওরা তখন গোলাগুলি শুরু করে দিল। আমরা সবাই ওই চুই নদীতে ঝাঁপ দিলাম। ঝাঁপ দেওয়ার পরে আমি আর আমার অস্ত্রটা খুঁজে পাই না, স্টেন গানটা আমি হারাই ফেলছি। ওই নদীতে এমন হয় এখনও আছে, বা কেউ হয়তো উঠে পরে জমা দিছে কিনা জানি না। যাই হোক, আমাকে আবার একটা স্টেন গান দেওয়া হলো, যেটার নাম্বার ছিল F0651, এখন আমার মুখস্থ আছে সেই স্টেন গানটার নাম্বার। যাই হোক, এইভাবে এই একটা বিশাল স্মৃতি। আর একটা স্মৃতি হলো, সেটা হলো সাংঘাতিক ধরনের। এটা আমি যে বই লিখি বা টিভিতে প্রোগ্রাম করি তখন এটা বলি। সেটা হলো, আমার সঙ্গে আমার আরও 2 মামা ছিল, আমার মায়ের আপন চাচাতো ভাইয়ের ভাই। তারা আমরা 3 জন একই বাংকারে থাকতাম। একদিন পাকিস্তানিদের একটা বোম আমাদের বাংকারের সামনে পড়ল। আমরা জীবন্ত কবরের মধ্যে শুয়েছিলাম অনেকক্ষণ। এবার আপনাদের বলবো কি, আমি বললাম, মামা একটা সূর্যের আলো পাচ্ছি, আল্লাহু আকবার করে উপরের দিকে মাথা চারা দেন। মনে হয় মামারা শুনছে, 3 জনে একসঙ্গে মাথা চারা দিছি, মাটিগুলো সরে গেছে, আমরা উপরে উঠে গেছি। মনে হয় আমরা কবরের মধ্যে ছিলাম কিছুক্ষণ। তারপর উঠে এসে গা ঝাড়াটারা দিয়ে তারপর তো কিছুক্ষণ শুয়েছিলাম আর কি, যেহেতু ওরিয়েন্টেশনটা হারাই ফেলছিলাম মাটির নিচে থাকার পরে, যে আমরা জীবন্ত কবর মানে দেখলাম আর কি এই জীবনে। এই ছিল আমার 2-3টা মানে খুব স্মরণীয় ঘটনার যুদ্ধ। তারপর 16ই ডিসেম্বর অনেক খাওয়া দাওয়া, তারপর বললাম মাছ ধরে খাওয়া, এই সমস্ত জিনিস। এর সঙ্গে জেনারেল জামিল স্যার একটা কথা বলল যে সেকেন্ড মুক্তিযুদ্ধ। এটা তো সেকেন্ড মুক্তিযুদ্ধ হইতে পারে না, এটা ছাত্র জনতার একটা অভ্যুত্থান, একটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। তারা সাকসেসফুল, আই স্যালুট দেম, যে একটা ফ্যাসিস্ট সরকারকে বিদায় করছে। উই আর ভেরি হ্যাপি। এখন আমাদের দরকার একটা দেশ গঠন করা। ছাত্রদের যে যার জায়গায় গিয়ে দেশ গঠন করার জন্য সবাই আমরা নামিয়ে পড়বো। তারা আমরা এখানে শাহবাগ দেশ একে অচল করে আছে। এই সুযোগে যত অবৈধ গাড়ি ঘোড়া সব রাস্তায় স্থাপন করলো। এটা তো হইল না। এইটা তো স্বাধীনতা না, এটা তো স্বাধীনতার যুদ্ধ হতে পারে না। যুদ্ধ একটাই হয়েছে 71, এটা যুদ্ধ নয়, এটা একটা অভ্যুত্থান, একটা ফ্যাসিস্ট সরকারকে তাড়ানোর অভ্যুত্থান। আমিও ছাত্র ছিলাম 71-এ। এখন তো আমি মিলিটারিতে। যখন আমি জানুয়ারি মাসে আমাকে একটা সার্টিফিকেট দিয়ে ফেরত দিল, আমি আমার সেই বুরুঙ্গামারে হাই স্কুলে গেলাম, আমাদেরকে সম্বর্ধনা দেওয়া হলো। কিন্তু আমি যে বাড়িতে ছিলাম সেই বাড়ি কিন্তু পাইনি, ওখানে দেখি গাছরা দিয়ে ঢেকেছিল। আবার ওই টিনের ছাপড়া করে লেখাপড়া শুরু করে আমি নৌবাহিনীতে যোগদান করি 1980 এবং 1982 সালে কমিশন লাভ করি বাংলাদেশ নৌবাহিনীতে। অনেক দেশে বিদেশে আমি ট্রেনিং করছি, ন্যাটোতে আমি এক্সারসাইজ করছি, ব্রাজিলে, প্যাসিফিক ওশানে, আটলান্টিক ওশানে অনেক নৌবাহিনীর সঙ্গে আমি এক্সারসাইজ করে কমান্ডার হিসেবে আমি রিটায়ার করছি 2008 সালে। আজকে আপনাদের সামনে আমি দাঁড়ায় আছি, সেই বদরুদ্দোজা বীর মুক্তিযোদ্ধা নৌবাহিনীর কমান্ডার। আপনারা আমাদেরকে যে সম্মান দেখাচ্ছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা আমার বক্তব্য শুনেছেন, যদি কাউকে কোনো হার্ট করে থাকি মাফ করে দেবেন। আর যদি কোনো ভুল তথ্য আমি দিয়ে থাকি, আপনারা যারা জানেন আমাকে কারেকশন করে দিতে পারেন। হয়তো অনেক দিন পর, আজকে আমার 68 বছর বয়সে আমি পাড়া দিয়েছি, এখন আমার ভুল হতেই পারে, আপনারা আমাকে কারেকশন করে দিতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ রাওয়াকে এবং যারা প্যাশেন্স হিয়ারিং দিলে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ বদরুদ্দোজা চৌধুরী। এবারে আমাদের এই আজকের অনুষ্ঠানের শেষ বক্তা, যিনি মুক্তিযুদ্ধের উপরে স্মৃতিচারণ করবেন, তিনি হচ্ছেন রাওয়া 2907 হিরোইক ফ্রিডম ফাইটার এয়ার কমোডর কাজী দেলার হোসেন। আমি বীর মুক্তিযোদ্ধা এয়ার কমোডর কাজী দেলার হোসেনকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম।
উপস্থিত রাওয়া চেয়ারম্যান, আমার শ্রদ্ধেয় সিনিয়র কর্মকর্তা বৃন্দ এবং মুক্তিযোদ্ধা বৃন্দ এবং আমার সহকর্মী বৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের দিনে এই 16ই ডিসেম্বরে আসলেই আবেগ আপ্লুত হয়ে যায়। এই দিন আগে আমার প্রধান বক্তা বলেছেন যে এই দিন বাঙালির জীবনে স্মরণীয় ঘটনা, বাংলাদেশিদের জীবনে তো বটেই, পৃথিবীর যেখানে বাঙালিরা আছে বাংলা ভাষায় কথা বলে, বাঙালি রেসের সঙ্গে নিজেদেরকে আইডেন্টিফাই করে, তাদের সকলের জন্যই একটা স্মরণীয় ঘটনা। আপনারা সকলেই জানেন বাঙালি রেসের হাজার বছরের ইতিহাসে বাঙালিরা কখনো স্বাধীন ছিল না। তারা শোষিত হয়েছে, তারা শাসিত হয়েছে মোগলদের দ্বারা, পাঠানদের দ্বারা, পাঞ্জাবিদের দ্বারা, তারা শাসিত হয়েছে বর্গীদের দ্বারা, মগদের দ্বারা। কিন্তু বাঙালির ইতিহাস কবে থেকে শুরু হয়েছে? সেই বাঙালি তার আত্ম অধিকার ফিরে পাওয়ার জন্য অনেক ধরেই বিচ্ছিন্নভাবে চেষ্টা করেছে। আমরা অনেকেই বলি যে পলাশির প্রান্তরে বাংলার শেষ নবাবের স্বাধীনতা পতনের মাধ্যমে স্বাধীনতা বিলুপ্ত হয়। আসলে কি তাই? নবাব তো কখনো বাঙালি ছিল না, নবাব ছিল পাঠান, নবাব ছিল পাঞ্জাবি বা ওই অন্য দেশের মোগল। কিন্তু বাঙালি কর্তৃক বাঙালির শাসন, সামনে বাঙালি, পিছনে বাঙালি, ডানে বাঙালি, সেটা প্রথমেই বাংলাদেশ 1971-এর 16ই ডিসেম্বরে হয়েছে বাঙালির শাসন। এই বাঙালির শাসনের, বাঙালির জয়যাত্রা, অগ্রযাত্রার কথা যদি আমরা বলতে চাই তাহলে আমাদেরকে ফেরত যেতে হবে 1948 সালে, যখন পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ কার্জন হলে বলেছিল যে উর্দু উইল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। সেখানে এই ছাত্র জনতা তার প্রতিবাদ করেছিল, কোনো রাজনীতিবিদ করে নেই, ছাত্র জনতা প্রতিবাদ করেছিল। তারই ফলশ্রুতিতে 1952-এর ভাষা আন্দোলন, তারই ফলশ্রুতিতে 1969-এর গণ অভ্যুত্থান, তারই ফলশ্রুতিতে 1970-এর নির্বাচন এবং 1971-এর মহান মুক্তিযুদ্ধ। আমার শ্রদ্ধেয় সিনিয়ররা মুক্তিযুদ্ধের অনেক স্মৃতিচারণ করেছেন। আমি আপনাদের সময়ের সাথে সাথে আপনাদের উইজডমও রিডিউস করেছে, আমি হয়তো দীর্ঘ সময় নেব না, কিন্তু আমার অনুপ্রেরণার কথা, আমার আবেগের কথা আমি বলবো। আমি মুক্তিযুদ্ধ কেন যোগদান করেছি? আমি বাংলাদেশের অখ্যাত পল্লীর এক সামান্য পরিবারের সন্তান। আপনারা জানেন এখন থেকে 50-60 বছর আগে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানের একমাত্র কামনা ছিল সন্তান বড় হবে, লেখাপড়া শিখবে, একটা চাকরি নেবে, সংসারে হাল ধরবে। আমি তেমনি এক পরিবারের সন্তান এবং সেই পরিবারের প্রথম সন্তান। আমি 9ম শ্রেণীর ছাত্র থাকাকালীন সময় মুক্তিযুদ্ধে যোগদান করেছি। আমি ভারতে যাইনি, প্রশিক্ষণ নেই। আমি আমার নগরকান্দা উপজেলাতে 14 দিনের প্রশিক্ষণ নিয়েছি। প্রথম আমি 303 রাইফেল ধরতে শিখেছি। আমি কখনো ফায়ার করিনি, আমার ফায়ারের হাত খড়ি হয়েছে থানা আক্রমণ করে অস্ত্র লুটের মাধ্যমে। এবং তারই ধারাবাহিকতায় আমরা আগস্ট মাসে পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে একটা মোকাবেলা করি, যেখানে আমরা 22 জন পাকিস্তানি সেনাবাহিনীকে হত্যা করতে সক্ষম হয়েছিলাম। আমাদের সেখানে পাকিস্তান সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত হাবিলদার বারেক, যিনি অত্যন্ত সাহসী ছিলেন, তিনি এলএমজি নিয়ে বলে আজকেই সব শেষ করে দিতে হবে, এই কথার জন্য উনি যখন নদীর ঘাটে গিয়েছেন ওনাকে দূর থেকে গুলি করে, তখন আমি বুঝতে পারলাম যে দ্যাট উড হ্যাভ বিন এ স্নাইপার ছিল। তিনি ওরা পাকিস্তানিরা বিভিন্ন জায়গায় বসেছিল যে কে মুভ করছে, ওনাকে উনি গুলিবদ্ধ হয়ে মারা যান। আমরা সকলে তাকে ধরে নিয়ে পাট খেতে, তখন বর্ষার দিন, পানি নেই, আপনারা জানেন দক্ষিণ অঞ্চলে খুবই পানির দেশ, সেখানে আমরা পাট খেতে দাফন করি। তারপর আমার মা খুব কান্নাকাটি করে মুক্তিযোদ্ধা কমান্ডারকে যায় যে আমার একমাত্র ছেলে, বড় ছেলে মারা যাবে, তুমি ওকে ওর সাথে সাথে রাখো। আমি তখন থেকে সে আমাকে সবসময় সাথে সাথে রাখতো। আপনারা জানেন যে এই মুক্তিযুদ্ধের জন্য, এই ত্যাগের জন্য লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ, যারা আজকে এই 71-এ শহীদ হয়েছেন, আমি সকলের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, স্মরণ করছি, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন তাদের প্রতি স্মরণ করছি, যারা ওই সময়ের মুজিবনগর সরকারে ছিলেন তাদের প্রতি সম্মান জানাচ্ছি। হ্যাঁ, আমাদের অনেক ভুল হয়েছে মুক্তিযুদ্ধের পরে, এই ভুলের জন্য শুধু রাজনীতিবিদরা দায়ী নয়, আমরা যারা মুক্তিযোদ্ধা আমরাও দায়ী। আমাদের মধ্যে অনৈক্য হয়েছে, সশস্ত্র বাহিনীতে অনৈক্যের ফলে অনেক মুক্তিযোদ্ধা কর্মকর্তা তারা অনেক পূর্বেই তাদেরকে অবসর, বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে, তারা অবসরে চলে গিয়েছেন। আমাদের অনেক অর্জন,
জেনারেল জামিল স্যার বলেছেন, আমাদের অনেক অর্জন। আজকে যেখানে যাই সেখানে বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে সকলেই চেনে। আমরাই মাত্র একমাত্র দেশ বাংলাদেশে পৃথিবীর বুকে যারা ভাষার জন্য সংগ্রাম করেছি। এই পৃথিবীতে একটা দেশও পাওয়া যাবে না যারা ভাষার জন্য সংগ্রাম করেছে। আপনারা ইউএন মিশন করেছেন, পৃথিবীতে গিয়েছেন, নর্থ আমেরিকাতে স্প্যানিশ ভাষা, ব্রাজিলে পর্তুগিজ ভাষা, আফ্রিকাতে ফ্রেঞ্চ ভাষা, কিন্তু এইমাত্র এই ভারতীয় উপমহাদেশে বাংলাদেশে বাঙালি ভাষা, বাংলা ভাষাকে পরিবর্তন করার জন্য পাকিস্তানের যে ষড়যন্ত্র করেছিল, আপনারা অনেকেই জানেন যে বাংলা ভাষাকে আরবি হরফে লেখার জন্য ষড়যন্ত্র করেছিল। আমাদের ভাষা বিজ্ঞানী, ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, উনি অত্যন্ত মেধাবী, ধর্মপরায়ণ, আপনারা সকলেই জানেন। ওনার জোরালো মন্তব্য, জোরালো লেখানোর মাধ্যমে সেই আরবি হরফে বাংলা ভাষার লেখাটা প্রত্যাখ্যাত হয়েছিল। এটা আমাদের অনেক গর্বের বিষয়। পৃথিবীর মানচিত্রে আমরা গর্ব করতে পারি আমাদের অর্জনের জন্য। আর স্যার যেহেতু বলেছেন যে 30 লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ কখনো পিছিয়ে না, এটা সামনে এগিয়ে যেতে থাকবে। আজকে অনেকেই অনেক কিছু বলছেন, কিন্তু যারা বলছেন তাদের বলার মধ্যে মতলববাজি রয়েছে। তারা মতলববাজ, তারা এই বর্তমান সরকারের কাছ থেকে কোনো আনুকূল্য পাওয়ার জন্য এই ধরনের সেকেন্ড রিপাবলিক, থার্ড রিপাবলিক এইসব কথা বলে যাচ্ছে। রিপাবলিক তো একটাই, এবং আপনারা দেখেছেন যে অনেকেই বাংলাদেশের নাম পরিবর্তনের জন্য বলছে। এটা গণপ্রজাতন্ত্রী থাকবে না প্রজাতন্ত্রী থাকবে না কল্যাণমুখী রাষ্ট্র থাকবে? এটা এত সহজ না পরিবর্তন করা। 30 লক্ষ মা বোন প্রাণ দিয়েছে, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমণের বিনিময়ে এই বাংলাদেশ হয়েছে। এই বাংলাদেশে যেখানে আমি কথা বলছি, এই বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জন্ম হয়েছে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। আমাদের বীর সেনানীরা, সশস্ত্র বাহিনী বাংলাদেশকে স্বাধীন করেছে। যদি বাঙালি সেনারা, বাঙালি অফিসাররা মুক্তিযুদ্ধে যোগদান না করতো, তাহলে আজকে কিন্তু বাংলাদেশ হতো না, আমরা এখানে থাকতাম না। তো এটা এত সহজ না, আমাদের অনেক অর্জন হয়েছে। আমি আপনাদের দীর্ঘ সময় নিয়ে বিরক্তির কারণ হব না। আমি শুধু একটা অনুরোধ করব, এই রাওয়ার নির্বাচন আসছে, যারা নির্বাচিত হবেন, আজকে হয়তো আমি বলেছি, স্যার বলেছেন, আগামী 5 বছর বা 10 বছর পরে আপনারা আর কোনো মুক্তিযোদ্ধা খুঁজে পাবেন না। এখানে সেক্টর কমান্ডাররা আছেন, তারা খুবই বৃদ্ধ, তারা হাঁটতে পারেন না, তাদেরকে নিয়ে আসা সম্ভব হয়নি। আমরা রাওয়াকে অনুরোধ করব, নতুন যে কমিটি হবে তারা, যারা আপনারা আমাদের মুক্তিযুদ্ধের বীর সেনানী জেনারেল উসমানী এবং সেক্টর কমান্ডার, তাদের ছবি একটা সম্মানজনক জায়গায় রাখার চেষ্টা করবেন, সেটা আমার কাছে অনুরোধ। আরেকটা কথা আমি স্যার আপনাদের অনুমোদন নিয়ে বলছি, সশস্ত্র বাহিনীর সদস্যরা কখনো রিটায়ার্ড করে না, তাদের অবস্থান পরিবর্তন হয়, বয়সের কারণে তাদের অবস্থান পরিবর্তন হয়। আগে আমরা সক্ষম ছিলাম, আমাদের গায়ে শক্তি ছিল, আমরা ইউনিফর্ম পরেছি। এখন আমাদের শক্তি ন্যাচারাল প্রক্রিয়ায় সময়ের সাথে সাথে আমাদের শক্তি কমে গেছে, আমাদের অবস্থান পরিবর্তন হয়েছে। এখন আমরা সশস্ত্র বাহিনীর আইনের মধ্যেও রয়েছি। আমাদের কমান্ডার, যিনি বাহিনী প্রধান, হি ইজ আওয়ার লিগ্যাল কমান্ডার। আমরা তার অনুসরণ থাকবো, তার কথা মতোই চলবো। আমরা যা ইচ্ছেই তাই করতে পারবো না। আমাদের মধ্যে এই রাওয়া হবে একটা ফোরাম, যেখানে নিরপেক্ষ ফোরাম হবে। আমরা রাজনীতি করি, বাইরে যে যা খুশি করেন, কিন্তু এখানে আমরা রাজনীতিকে টেনে আনবো না। আমরা বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের ঐক্য, আমাদের জাতীয় সঙ্গীত, আমাদের জাতীয় পতাকা, আমাদের মূল্যবোধ, তাকে আমরা ধারণ করব। এটাই আমার বিনীত অনুরোধ। আমি হয়তো আপনাদের কারো বিরক্তি উৎপাদন করিনি। এই অনুরোধে, এই কথায় যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, নিশ্চয়ই বাংলাদেশ এগিয়ে যাবে এবং আমরা পৃথিবীর বুকে একটা সম্মানিত জাতি, উন্নত দেশ হিসেবে গড়ে তুলব। আজকের অনুষ্ঠান আয়োজন করার জন্য, আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য আমি সম্মানিত রাওয়া যে কমিটি আছেন তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা ধৈর্য ধরে আমার বক্তব্য শুনেছেন, সেই জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করি আবার আপনাদের সঙ্গে দেখা হবে, আমরা সকলে সম্মিলিতভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আপনাদেরকে ধন্যবাদ। বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা এয়ার কমোডর কাজী দেলোয়ার হোসেন। এবারে আমি আমাদের রাওয়ার সম্মানিত চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল আনোয়ার হোসেন স্যারকে বিনীতভাবে অনুরোধ করব, আজকের এই অনুষ্ঠানে আমাদের রাওয়ার সদস্য যে 3 জন বীর মুক্তিযোদ্ধা স্মৃতিচারণ করলেন, তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়ার জন্য। ধন্যবাদ।
মহান বিজয় দিবস উপলক্ষে রাওয়া কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের এখানেই সমাপ্তি। আপনাদের সকলকে চেয়ারম্যান রাওয়া এবং কার্যনির্বাহী পর্ষদের সকল সদস্যের পক্ষ হতে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।